হ্যালো ফ্রেন্ডস। তো তোমরা নিশ্চয়ই আমার আগের সমস্ত ক্লাসগুলো দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। তো আমরা আজকে এত কিছু শিখে আমরা টেন্সের একদম সামনাসামনি। এই ভিডিওটার পর বা এই ক্লাসটার পর পরের ক্লাস থেকে আমরা টেন্সের ক্লাস শুরু করব। তো আজকে বোর্ডে বোঝানোর কিচ্ছু নেই, যা দেখানো হবে তোমাদের স্লাইডেই দেখানো হবে। এই ক্লাসে বেসিক্যালি আমরা কিছু টেকনিক্স বোঝাবো না, আমরা শুধু তোমাদের টেন্সের অ্যাকচুয়াল ভাগগুলো সম্পর্কে আইডিয়া দেবো। কারণ টেন্স শেখার আগে আমার মনে হয় জানা উচিত কোন টেন্সের কটা করে ভাগ কি, সেই নামগুলো আমার মনে হয় তোমাদের জানা উচিত। তো সবার ফার্স্টে আমি যে জিনিসটা বলতে চাই, প্রত্যেক কটা টেন্সের চারটে করে ভাগ। কোন কোন টেন্স? পাস্ট টেন্সের চারটে ভাগ, প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ, ফিউচার টেন্সের চারটে ভাগ। এবার চারটে ভাগের নাম কি কি এখনই তোমাদের স্ক্রিনে একটা স্লাইড আসবে। স্লাইড আসবে, প্রথমে পাস্ট টেন্সের চারটে ভাগ থাকবে ফার্স্ট স্লাইডে, সেকেন্ড স্লাইডে প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ থাকবে এবং লাস্ট স্লাইডে ফিউচার টেন্সের চারটে ভাগ থাকবে। এবার দেখো তোমাদের স্ক্রিনের সামনে একটা স্লাইড এলো। দেখো এবার আমি বলছি, স্লাইডে ভালো করে দেখো, আমি যে নামগুলো বলছি সেই নামগুলোই রয়েছে। কি কি নাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যেগুলো প্রেজেন্টের চারটে তাই রয়েছে। এইবার দেখো একটু ভালো করে দেখে নাও, আমি একটু চারটা হোল্ড করেছি অনেকক্ষণই, ভালো করে দেখে নিয়েছো নিশ্চয়ই। তাহলে এবার আমরা পরের চারটে যাচ্ছি। এবার দেখো এখানে পাস্টের চারটে ভাগ রয়েছে। কি কি আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো করে দেখো, আমি চার্ট হোল্ড করছি, না মনে থাকলে লিখেও নিতে পারো, ঠিক আছে? এইবার দেখো তোমাদের সামনে আসছে লাস্ট পার্ট। লাস্ট পার্ট মানে ফিউচার টেন্স। ফিউচার টেন্সের সেই চারটেই ভাগ। কি কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এই চারটে ভাগই রয়েছে স্লাইডের মধ্যে, ভালো করে দেখো। আমি স্লাইডটা অনেকক্ষণ স্টে করছি। দেখো ওকে, দেখে নিয়েছো তো, আমরা আবার ফিরে এলাম। তো এই প্রত্যেক কটা ভাগ মনে রাখতে হবে এবং সব থেকে মজার জিনিসটা দেখো স্লাইডগুলোতে আবার যদি তুমি একটু রিভিউ করে দেখো, তাহলে দেখবে খালি বদলাচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। এই কথাটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, খালি এই পাস্ট প্রেজেন্ট আর ফিউচার কথাটাই বদলাচ্ছে, বাকি সমস্তগুলোই কিন্তু সেম আছে। এই জন্য ফলো আপ করো, আমি এই পাস্ট প্রেজেন্ট আর ফিউচার কথাটার কালারগুলো অন্য দিয়েছি আর বাকি বডিটার কালারগুলো কিন্তু অন্য দিয়েছি প্রত্যেক কটা স্লাইডেই, তাই তো? এবার বুঝতে পারলে ব্যাপারটা কেন দিয়েছি, তাহলে তোমাদের এই বিষয়টা দেখে মুখস্থ করতে একটু সুবিধা হবে। তাহলে চারটে টেন্সের, প্রত্যেকটা টেন্সের চারটে করে যে পার্ট আছে, নামগুলো আশা করি ভালো করে বা মনে থাকবে। যার যার মনে রাখতে অসুবিধা আছে শেষে স্লাইডের জায়গাটা পজ করে সেই নামগুলোকে খাতায় টুকে রাখতে পারো, বা কারোর যদি দরকার হয় আমাকে মেইল করবে, আমি তোমাদের মেইলেও পাঠিয়ে দেবো নামগুলো। তাহলে হয়ে গেল। এইবার আমরা পরের দিন থেকে টেন্সে ঢুকছি, যেটা হচ্ছে খুব জরুরি বিষয়। ওকে, আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরের ক্লাসে নতুন একটা টেন্স নিয়ে তোমাদের সামনে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম ফ্রেন্ডস। তো আমার টেন্সের ক্লাস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আগের ক্লাসে আমরা করেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো এইবার আজকে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা দেখতেই পাচ্ছ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আগে শুনে নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, তারপর আমরা গঠনে যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সেই টেন্স যেটা কাকে বোঝায়, যে কাজটা এখন চলছে। যেমন এখন আমি তোমাদের ক্লাস করাচ্ছি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি বলছো যে আমি ভাত খাইতেছি, সাধু ভাষায়, হ্যাঁ, আমি মাঠে খেলিতেছি, আমি গান গাইতেছি, আমি চিঠি লিখিতেছি, রাম দৌড়াইতেছে, রাম গান করিতেছে, রাম ঘুমাইতেছে, রাম সাঁতার কাটিতেছে। যা কাজ এখন চলছে, বর্তমানে কাজটা চলছে বোঝাতে যে টেন্স ব্যবহার করা হয় তাকেই বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমি একটা কথা বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের না বহু বড় বিবরণ, বহু ডিপলি, অনেক বড়ভাবে বিবরণ থেকে বহু বইতে আসে। আমরা অত কিছুতে যাওয়ার দরকার নেই। আমরা যেহেতু বেঙ্গলি ব্যাকগ্রাউন্ডে থেকে এসেছি এবং আমার ভিডিওটা বা আমার ক্লাসের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদেরকেই এই শিক্ষাটা দেয়, ইংরেজি শিক্ষাটা দেয়, যাতে আমরা যে প্রবলেমগুলো ফেস করি যেটা তোমাদের ফেস করতে না হয়।
তাই আমি বলবো যে বেশি ডিপে যাওয়ার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখো যে কাজটা আমরা এখন করছি বা যে কাজটা এখন চলছে, সে আমরাও করতে পারি, অন্য কেউ করতে পারে, একটা পশুও করতে পারে, যে কেউ কাজটা এখন চলছে। দ্য কাউ ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, গরুটি রাস্তার উপর দিয়ে হাঁটছে। তাহলে যে কাজটা এখন চলছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? এইবার একটু বোর্ডে ফোকাস করো, আমরা গঠনটা দেখবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা নিশ্চয়ই মনে আছে। সেই একই জিনিস, শুধু ওয়াজ ওয়ারের জায়গায় অ্যাম ইজ আর নাথিং, আর কিচ্ছু নেই, সেম জিনিস। সাবজেক্ট অ্যাম ইজ ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি, আর হচ্ছে অবজেক্ট। চেঞ্জেসটা কি আগের ভিডিওটা মেলালেই বুঝতে পারবে। এখানে ছিল ওয়াজ আর ওয়ার, যেহেতু ওটা পাস্টে ছিল, এটা প্রেজেন্টে, তাই অ্যাম ইজ। এবার অ্যাম ইজ আর কোথায় বসে আমরা আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি, তাই ওটা নিয়ে বেশি আলোচনা করে লাভ নেই। আমার ডাইরেক্ট কিছু এক্সাম্পলে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি এক্সাম্পল দেখো, আমি বিদ্যালয়ে যাইতেছি, মানে আমি এখন বিদ্যালয়ে যাচ্ছি, কাজটা চলছে। যাইতেছি মানে যাচ্ছি। কি আছে? সাবজেক্ট, আই সাবজেক্ট, আই এর পর অ্যাম হয়, তুমি জানো অ্যাম। ভার্ব, ভার্ব হচ্ছে যাওয়া মানে গো, সঙ্গে আইএনজি গোয়িং। অবজেক্ট হচ্ছে স্কুল, তার আগে প্রিপোজিশন টু স্কুল, তাহলে আই এম গোইং টু স্কুল। সোজা জিনিস। যে প্রিপোজিশন আমার যে পার্টস অফ স্পিচের ক্লাসটা যদি করে থাকো, তাহলে অবশ্যই তোমাদের এটা বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তোমাদের জন্য আমি আরো দুটো উদাহরণ রেখেছি। তার মধ্যে আরেকটা হচ্ছে তাহারা মাঠে খেলিতেছে। তাহারা মানে তারা, সাবজেক্ট, তারা ইংলিশ দে। অ্যাম ইজ আর, কি হবে? দে, যেহেতু প্লুরাল আমরা জানি, তাই আর হবে। তাহলে দে আর। ভার্ব হচ্ছে প্লে, সঙ্গে আইএনজি প্লেইং, তাহলে দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। তারা মাঠে খেলছে, ইন হচ্ছে প্রিপোজিশন দ্য ফিল্ড। হলো? রাম ভাত খাইতেছে। রাম সাবজেক্টকে রাম, রাম বসলো। রাম যেহেতু সিঙ্গুলার, রাম বলতে একটা রামকেই বোঝাচ্ছে, কিন্তু সব রামকে একত্রে বোঝাচ্ছে না। তাহলে রাম যেহেতু সিঙ্গুলার, তাই রামের পরে ইজ, তাহলে রাম ইজ। ভার্ব কি? খাওয়া, খাইতেছে, খাওয়া মানে ইট, সঙ্গে আইএনজি, তাহলে রাম ইজ ইটিং রাইস। অবজেক্ট, এই জায়গায় একটু ফোকাস করো, দেখো জিনিসটা একটু ভালো করে বুঝতে পারবে। রাম ভাত খাইতেছে, রাম সিঙ্গুলার, তাই ইজ হলো। সঙ্গে ভার্ব হচ্ছে ভাত খাওয়া মানে খাচ্ছে, খাওয়াটা ভার্ব, ইট, সঙ্গে আইএনজি হয়ে গেল, বাকি পড়ে থাকে রাইস। তাহলে রাম ইজ ইটিং রাইস। আর একটা জিনিস বলে দেবো, যদি অবজেক্ট বুঝতে কিছু অসুবিধা হয়, মানে অবজেক্ট বলতে কাকে রাখবো, কি পড়ে থাকবে, তাহলে মনে রাখবে বাকি যেটা পড়ে থাকবে সেটাই আমি লিখবো। এবার যদি প্রিপোজিশন দিতে হয় দেবো, প্রিপোজিশন না লাগলে দেবো না। মানে এখানে প্রিপোজিশনের দরকার নেই, আমি প্রিপোজিশন দিইনি। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আর আশা করি কোনো প্রবলেম নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের হয়ে গেল, এবং খুবই সোজা জিনিস। আর যদি কোনো রকম এই টেন্সের বিষয়ে কোনো, আমি যে টেন্সগুলো শেখাইনি সেগুলোতে আপাতত যেও না, বা সেগুলো নিয়ে কোনো কোয়ারিজ করো না। যেগুলো আমি পড়ে দিয়েছি সেগুলো থেকে যদি কোনো রকম কোনো প্রবলেম আমাকে মেল করো, আমি যথাযথ সময় তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। ওকে, তো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরে। ওয়েলকাম ফ্রেন্ডস। তো আজকে খুব ভালো লাগছে আমার যে এতটা পথ এসে আমরা আজকে টেন্সে ঢুকেছি। তো আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা বেসিক জিনিসগুলো শিখে টেন্সে ঢুকবো, আর বেসিক জিনিসগুলো কেন শিখেছি বা কেন শেখানো হয়েছে তার ফলাফলটা তোমরা আজকেই পাবে যে তোমরা কতটা জেনেছো। দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব টেন্সের, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নিশ্চয়ই পরিচিত তোমরা, কারণ আগে স্লাইড শোতে আমরা দেখিয়ে দিয়েছি টেন্সের কটা ভাগ। তো আমরা আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। কোনো কাজ আগে চলছিল, এখন তার কোনো প্রভাব বর্তমানে নেই, তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আগে হয়ে গেছে না, কিন্তু আগে চলছিল। কোনো কাজ আগে অনেকক্ষণ ধরে চলছিল, কিছু যে কাজটা খানিকক্ষণ ধরে চলছিল, তার ফল এখন আর বর্তমান নেই। যেমন দেখো, উদাহরণ আছে, আমি বিদ্যালয়ে যাইতেছিলাম। সাধু ভাষা, আমি আগেই বলেছি ইংলিশ সাধু ভাষা শিখতে হয়, বাংলাটা সাধু ভাষা থাকলে তুমি টেন্সটা খুব ভালো করে ধরতে পারো। আমি বিদ্যালয়ে যাইতেছিলাম, তাহারা মাঠে খেলিতেছিল। সব কাজই আগে একটা সময় চলছিল, এখন তার কিন্তু কোনো ফলাফল নেই। তা তুমি বিদ্যালয়ে গেছিলে, তার কি ফল, রেজাল্ট এখন আছে? বা তাহারা মাঠে খেলেছিল, তারা খেলছিল, তাহলে কাজটা আগে চলছিল, এখন আর চলছে না, কিন্তু শেষ হয়ে গেছে কাজ, এবং তার ফল এখন আর নেই, তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কথা হচ্ছে, ইংলিশগুলো এখন দেখো না, যখন আমি বোঝাবো তখন দেখবে। এবার একটু বোর্ডে ফোকাস করো। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, মানে যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পাবো তখন বাক্যটাকে কিভাবে সাজাবো, এইবারই তোমাদের আগের বিদ্যাটা কাজে আসবে। দেখো,
প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে আমরা জানি, আমরা এই জন্যই আগে শিখে নিয়েছি যে সাবজেক্ট কাকে বলে। তারপরে সাবজেক্টের পরে প্লাস, প্লাস দেবে না, এটা জাস্ট বোঝানোর জন্য কোনটার পর কোনটা আসবে। সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার। আশা করি তোমাদের জানা আছে ওয়াজ কোথায় বসে, ওয়্যার কোথায় বসে, এই জন্য আমরা শিখেছি এটা, বুঝতেই পারছো। যার যার একটু কনফিউশন আছে সে পুরোনো ভিডিওটা দেখে নেবে, ভিডিও টাইটেলেও দেওয়া আছে ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার। তারপরে চলে আসবে ভার্ব, নিশ্চয়ই ভার্বও জানো, পার্টস অফ স্পিচে আমরা ভার্বও শিখেছি। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি মানে প্লে থাকলে প্লেইং, গো থাকলে গোয়িং ইত্যাদি ইত্যাদি। আর তারপরে অবজেক্ট মানে বাকি যেটা পড়ে থাকে সেটাকে অবজেক্ট বোঝায়। আরো ডিটেল আছে, আমাদের অত যাওয়ার দরকার নেই। অবজেক্ট মানে যেটা পড়ে থাকে এটুকু মাথায় রাখবে। তাহলে কি হলো, সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার, যেটা দরকার হবে সেটাই বসাবো। তারপর ভার্ব, তারপর আইএনজি, ওই যে গোয়িং, প্লেইং, ইটিং ইত্যাদি ইত্যাদি, প্লাস অবজেক্ট। শেষ। এই হচ্ছে গঠনটা। দরকার হলে লিখেও নিতে পারো, কিন্তু তোমাদের যদি এটা দেখতে অসুবিধা হয় তোমরা আমাকে মেল করতে পারো, আমি স্লাইডার আমার ভিডিওতে দিতে পারি, ঠিক আছে। আপাতত আমি দিচ্ছি না, এটাই দেখে নাও। সাবজেক্ট, ওয়াজ অথবা ওয়্যার, ভার্ব, আইএনজি, অবজেক্ট, এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এবার কিভাবে ট্রান্সলেশনটা করব দেখো। আমি বিদ্যালয়ে যাইতেছিলাম, মানে একটু আগে উদাহরণটা তোমাকে বললাম যে আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। আমি সাবজেক্ট, আই সাবজেক্ট। ওয়াজ অথবা ওয়্যার, আয়ের পরে সবসময় ওয়াজ বসে, সিঙ্গুলার, আগেই শিখেছি আমরা, তাহলে ওয়াজ। ভার্ব কে যাওয়া, মানে যাওয়া ইংলিশ গো, সঙ্গে আইএনজি, গোয়িং। সাবজেক্ট ওই অবজেক্ট, স্কুল কোথায় ছিলাম, স্কুলে যাচ্ছিলাম, আগে একটা টুটা প্রিপোজিশন। সব কটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রত্যেক কটা ভিডিওতে ধরে 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 বুঝিয়েছি। কেন বুঝিয়েছি এবার নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আই ওয়াজ গোয়িং টু স্কুল মানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ অথবা ওয়্যার, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার, যেটা বসানোর বসানো, এখানে ওয়াজ বসবে তাই ওয়াজ। ভার্ব হচ্ছে যাওয়া, যাইতেছিলাম, তাহলে গো, সঙ্গে আইএনজি, লাস্টে স্কুল, আগে টু হচ্ছে প্রিপোজিশন, আর এটা হচ্ছে অবজেক্ট। শিখে গেছো। এবার দেখো আরেকটা উদাহরণ রেখেছি আমি তোমাদের জন্য। তাহারা মাঠে খেলিতেছিল, উদাহরণটা আগেও বলেছি আমি যে তাহারা মাঠে খেলছিল। তাহলে তাহারা মাঠে খেলছিল, তাহারা ইংলিশ হচ্ছে দে। দেখো দে, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে এটা যেহেতু প্লুরাল, তাহলে ওয়াজ অথবা ওয়্যার দুটোর মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে প্লুরাল হলে কি বসে, সবসময় ওয়্যার বসে, তাহলে ওয়্যার। তারপরে ভার্ব হচ্ছে প্লে, খেলা, এই যে খেলা, সঙ্গে আইএনজি, আইএনজি প্লাস বাকিটা পড়ে থাকে দা ফিল্ড। তারা মাঠে খেলছিল, দা ফিল্ড বা দা প্লেগ্রাউন্ড, যা দিতে পারো, আমি দিয়েছি ফিল্ড, ইন, এটা হচ্ছে প্রিপোজিশন, ইন দা ফিল্ড। কারণ তারা মাঠটিতে খেলছিল, তাহারা মাঠে খেলছিল। দে ওয়্যার প্লেইং ইন দা ফিল্ড। দে সাবজেক্ট, ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার মধ্যে দে এর পরে ওয়্যার বসে। তারপরে ভার্ব মানে প্লে, খেলা, সঙ্গে ভার্বের পরে আইএনজি, আইএনজি বসালাম, বাকি থাকে অবজেক্ট, ইন দা ফিল্ড। শেষ। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খুবই সাধারণ জিনিস, খুবই সোজা জিনিস। শুধু মনে রাখার বিষয় হচ্ছে এই গঠন প্রণালী। এটাকে তোমরা তোমাদের নোটবুকে গঠন প্রণালী অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী বলে এই প্রসেসটাকে লিখে নিতে পারবে, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, পরের দিন দেখা হবে নতুন কোনো টেক্স নিয়ে। থ্যাংক ইউ। ওয়েলকাম ফ্রেন্ডস। তো আমরা আগে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সব কিছু শিখেছি, এবং তার আগেও আমরা ইংলিশে বহু কিছু শিখেছি। তো আশা করি তোমাদের সেগুলো তোমরা মানে পড়ে আরো অনেক কিছু শিখতে পেরেছো। যতটা জানতে তার থেকে কিছুটা হলেও তোমাদের নলেজ বেড়েছে ইংলিশের ওপর। তো আজকে আমরা যে টেন্সটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আমাদের রাইটিং এর ক্ষেত্রে এবং ইংরেজি বলার ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একটা টেন্স। যে টেন্সটা ছাড়া আমরা ইংলিশের 10টা লাইন লিখতে গেলেও বহুক্ষণ চিন্তা করতে হবে সেই টেন্সটা সম্পর্কে যদি আমাদের নলেজ না থাকে। কারণ তুমি যদি দুটো তার 3-4টে লাইন লেখো ইংলিশে, তার মধ্যে হয়তো একটা না একটা লাইনে এই টেন্সটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং বলতে গেলেও তাই। তো সেই টেন্সটার নাম হচ্ছে, একটু বোর্ডে ফোকাস করো, যে টেন্সটা নিয়ে আমরা আলোচনা করছি। আবার দেখো টেন্সটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আগে ভাগ বলার সময় আমি বলেই দিয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ভাগে পড়ে প্রেজেন্টের একটা ভাগ, যে স্লাইড শোটা দেখানো হয়েছিল তোমাদেরকে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট টেন্স, তাই আমি এই টেন্সটা দুটো পার্টে শেখাবো। আজকে একটা পার্ট এবং পরে তোমরা আর একটা পার্ট পাবে। দুটো পার্টই মন দিয়ে দেখতে হবে, তাছাড়া কিন্তু এই টেন্সটা সম্পর্কে ধারণা আসবে না। বাহ্যিক দিক থেকে টেন্সটা দেখতে সোজা এবং সত্যিই সোজা, কিন্তু একটু মনোযোগ দিতে হবে। তো সবার প্রথমে যেটা কথা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, কাকে বলে একটু শুনে নাও মন দিয়ে।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো যখন কোনো কিছু অভ্যাসগত বা চিরন্তন সত্য বোঝাবে তখন এই টেন্স ব্যবহার করা হবে। অভ্যাসগত বলতে আমি রোজ বিদ্যালয়ে যাই, এটা আমার অভ্যাসগত। সে রোজ সকালে হাঁটে, এটা তার অভ্যাসগত। তাহারা রোজ মাঠে খেলে, অভ্যাসগত। সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্য। প্রতি বছর দুর্গাপূজা হয়, চিরন্তন সত্য। এগুলোকে আমরা চাইলেও বদলাতে পারবো না। যেমন আমি ভাত খাই, চিরন্তন সত্য। এটাকে চাইলেও আমরা বদলাতে গেলে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়, মানে এই অভ্যাসটাকে পরিবর্তন করতে গেলে। মানে যে সমস্ত কাজগুলো চিরন্তন সত্য বা অভ্যাসগত বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এবার আসছি আমরা গঠনে, একটু মন দাও বোর্ডে। দেখো গঠনটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে বাকিটা লেফট। ভার্বের কিন্তু মেন রূপটাই বসবে, ভার্বের রূপের কোনো পরিবর্তন করবো না। মানে ওই পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা যেমন আইএনজি বসিয়েছিলাম ভার্বের সঙ্গে, এখানে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না। দুটো উদাহরণ রেখেছি আমি তোমাদের জন্য, দুটো উদাহরণ দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো আমি বিদ্যালয়ে যাই, আমি বলার সময় আগেই বললাম যে আমি বিদ্যালয়ে যাই, এটা কিন্তু আমি যদি বলতাম আমি বিদ্যালয়ে যাচ্ছি বা যাচ্ছিলাম তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে আসতো। এখানে বলেছে আমি বিদ্যালয়ে যাই, মানে এটা আমার একটা রোজকার কাজ, এটা আমার অভ্যাসগত বা চিরন্তন সত্য। তাই এখানে আমি বিদ্যালয়ে যাই কথাটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ছে। এবার গঠন দেখো, আমি সাবজেক্ট প্লাস ভার্ব যাওয়া, যাই, গো। আমি দেখো খেয়াল করো আমি কিন্তু ভার্বের রূপের কোনো পরিবর্তন করিনি। যাই টু প্রিপোজিশন স্কুল, বাকি যেটা পুরো থাকে অবজেক্ট লেফট স্কুল। তাহলে আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল। তুমি রোজ সকালে হাঁটো, মানে যে রোজ সকালে হাঁটে এটা তার অভ্যাসগত একটা কাজ, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ছে। আমি কিন্তু একথা বলছি না যে আমি রোজ সকালে হাঁটছি বা তুমি রোজ সকালে হাঁটছো বা তুমি রোজ সকালে হাঁটছিলে, তাহলে কিন্তু অন্য টেন্স হয়ে যাবে। আমি রোজ সকালে, তুমি রোজ সকালে হাঁটো, তাহলে তুমি সাবজেক্ট ইউ, ভার্ব ওয়াক, অবজেক্ট এভরিডে ইন দ্য মর্নিং, প্রত্যেকদিন সকালে তুমি হাঁটছো। তাহলে এই সমস্ত বিষয়গুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ছে। এটা খুবই সোজা যদি সাবজেক্ট ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয়। সাবজেক্ট থার্ড পারসন হলে কি হবে সেটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে শিখবো, এবং ওটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এবং আমরা ইংরেজি লিখতে গিয়ে বা বলতে গিয়ে সব থেকে বেশি ভুল করে থাকি ওই থার্ড পারসনের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তো তাও আমি একবার থার্ড পারসনে যাওয়ার আগে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের বিষয়টা একবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেফট, এই হচ্ছে গঠন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, যেটা বলতে বোঝায় যে কোনো কিছু চিরন্তন সত্য বা অভ্যাসগত বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেফট, মানে বাকিটা পড়ে থাকে। আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল, মানে আমি রোজই বিদ্যালয়ে যাচ্ছি। এই তো না আমি সপ্তাহে একদিন বিদ্যালয়ে যাই বাকি দিন যাই, এটা তাহলে আমাদের অভ্যাসগত বা সত্য কথা। তাই আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল। তুমি রোজ সকালে হাঁটো, এটা একটা অভ্যাসগত কাজ, এটাকে আমরা সহজে পরিবর্তন করতে পারবো না, তাই এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ছে। তাহলে ইউ ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং, এই গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাহ্যিক বিষয়। সেকেন্ড ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মেন পার্টে আসবো, যেটা কিন্তু খুবই ভাইটাল। তো আজকের জন্য এইটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেকেন্ড পার্ট নিয়ে। ওকে, টাটা। তো আগের দিন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথম পার্টটা তোমাদের দিয়েছিলাম, এবং আমি কথা দিয়েছিলাম যে আমি মেইন বিষয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে পার্ট 2 সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকে সেই দিন, আমরা আজকে সেই ক্লাস নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিচ্ছি একটু মন দাও, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা, আগের দিনের বিষয়টা খুবই সোজা ছিল, তোমরাও বুঝতে পেরেছো নিশ্চয়ই। আজকে যে বিষয়টার উপর ফোকাস করবো সেটা কিন্তু রাইটিং এবং স্পোকেনের ক্ষেত্রে খুব জরুরি। সেটা জানা না থাকলে ইংলিশে মনে করে রেখো কিচ্ছু জানা নেই। তো আজকে আমরা পার্ট 2টা নিয়ে আলোচনা করবো, মেন বিষয়টা নিয়ে আলোচনা করে নেবো। তার আগে আগের দিনের জিনিসটা একটু মনে করিয়ে দিই। আগের দিনে আমি বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে সেই জিনিস যেটা চিরন্তন সত্য বা অভ্যাসগত বোঝায়। যেরকম বাক্যে চিরন্তন সত্য বা অভ্যাসগত বোঝাবে সেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন আমি রোজ সকালে হাঁটি, সে রোজ সকালে খেলে, সে রোজ স্কুল যায়, সূর্য পূর্ব দিকে ওঠে, ইত্যাদি ইত্যাদি। তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে দিয়েছিলাম যে গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাকিটা লেফট। এটা যদি কারোর মনে না থাকে তাহলে আগের ভিডিওটা আমি বলবো একবার দেখে নিয়ে এটা দেখো, শুধু এটা দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না।
তো আমরা সেকেন্ড পার্টে যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে একটু বোর্ডে মনে দেখা হয়। আমি পার্সন সম্পর্কে তোমাদের বুঝিয়েছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একটা নিয়ম আমি বলে দিচ্ছি, দরকার পড়লে লিখে নিতে পারো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে। যদি মনে রাখতে না পারো আমি বলবো লিখে নাও। আমি আরেকবার রিপিট করছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করতে হবে। আমি তোমাদের জন্য 3টে উদাহরণ রেখেছি, দেখো এই উদাহরণটা দেখলেই বুঝতে পেরে যাবে। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমরা সবাই জেনে চিরন্তন সত্য। আমি বা তুমি চাইলে ঠেলে নিয়ে গিয়ে সূর্যটাকে দক্ষিণ দিক দিয়ে তুলতে পারবো না। তো এটা চিরন্তন সত্য, এটা পৃথিবী যতদিন আছে, মানব সভ্যতা যতদিন আছে ততদিন এটাও চলবে। তো তাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়ছে। কিন্তু আমি যখন ট্রান্সলেটটা করেছি, দেখো বিষয়টা, দ্য সান সাবজেক্ট, রাইজেস ভার্ব ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে। তাহলে কথা হচ্ছে আমি এখানে রাইজেসটা কেন দিয়েছি, কারণ সাবজেক্ট থার্ড পার্সন দ্য সান এবং সিঙ্গুলার নাম্বার মানে এক বচন। পার্সন সম্পর্কে আমি আগেই আলোচনা করে দিয়েছি। যারা পার্সন সম্পর্কে একটু কম জ্ঞান আছে বা জানো না, তারা আমার পার্সনের ভিডিওটা দেখে নিলে চ্যানেলে খুঁজলেই পেয়ে যাবে। তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। যেহেতু সূর্য থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে একটা এস যোগ হলো। দ্বিতীয় উদাহরণটা দেখো, আরো ভালো করে ক্লিয়ার হবে। সে রোজ সকালে হাঁটে। সে, হি সাবজেক্ট, ভার্ব হচ্ছে হাঁটা, ওয়াক্স অবজেক্ট, এভরিডে ইন দ্য মর্নিং লিফট। তাহলে এখানে দেখো ভালো করে লক্ষ্য করে, ওয়াক্স দিয়েছি, আমি কিন্তু ওয়াক দিইনি। কেন ওয়াক্স দিয়েছি? সে হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াক্স হয়েছে, ওয়াক হয়নি। এটা কিন্তু খুব মেজর মিস্টেক এবং অনেকেই এরকম ভুল করে থাকে, যে ওয়াক দিয়ে দিল, এস দিল না, ইএস দিল না। এগুলো কিন্তু ক্ষমাযোগ্য ভুল নয় ইংলিশের ক্ষেত্রে। তাহলে হি ওয়াক্স এভরিডে ইন দ্য মর্নিং, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। আর একটা দেখো, আমি আরো একটা উদাহরণ রেখেছি তোমাদের জন্য। সে চিঠি লেখে, শি রাইটস লেটার। তাহলে রাইটস কেন ইউজ করেছি এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সাবজেক্ট যেহেতু সে হচ্ছে বা শি হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হয়। আমি এস যোগ করেছি এখানে, যেহেতু রাইটের শেষে এসি যোগ হয় তাই এস যোগ হলো। তাহলে আমি আরেকবার এই যে সেকেন্ড নিয়মটা আমি একবার বলে দিচ্ছি, ফার্স্টের নিয়মটা রিপিট করছি না, যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করতে হবে। আমি বহুবার বলেছি, আবার বলছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রুলস একটা ইংলিশ গ্রামারের, তাই এটা নোট ডাউন করে নাও এবং উদাহরণগুলোকে ভালোভাবে বুঝে নিয়ে নিজেরা প্র্যাকটিস শুরু করে দাও। তো আশা করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের দুটো পার্ট দেখে তোমাদের নলেজটা অনেকটা ক্লিয়ার হয়েছে, যে অ্যাকচুয়াল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে এবং সেরকম ধরনের বাক্য পেলে আমি কিভাবে ট্রান্সলেট করব। তো দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো টেন্স নিয়ে। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।